আপনি তার সম্পর্কে এত তথ্য জানেন কিভাবে? কারণ তার সাথে আমার একটা মিশনে কাজ করতে হয়েছিল। নেওয়াজ বলল, আচ্ছা, আমরা তাকে অবশ্যই সম্মানের সহিত গ্রহণ করব। তার নামটা কি? মুনতাজির গম্ভীর স্বরে বলল। আজরাক সাইফার। জিনান ও নেওয়াজ দুজনেই চমকে গেল। নেওয়াজ বলল, উনি কি বিদেশি? নো, তবে নাম এমন রহস্যময় বিদেশিদের মতো কেন? এটাও একটা রহস্য হয়তো বা। বলেই মুনতাজির যায় থামলো। ডিপার্টমেন্টের হেড এবার মুখ খুললেন। তো বয়েস, তোমরা তোমাদের কাজে লেগে পড়ো। অবশ্যই সাবধানে করবে সব কিছু। আজরাক সাইফার দ্রুত জয়েন হয়ে যাবে তোমাদের সাথে। তোমাদের টেবিলে ফাইল চলে গিয়েছে, সব তথ্য ভালোভাবে পড়ে নেবে। এবার যাও। তিনজনই উঠে দাঁড়ালো। মুনতাজির যায়, দুনিয়া সাবির বেরিয়ে গেলেন। জিনান দাঁড়িয়ে রইল। হেড তাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কিছু বলবে আদাম? জিনান তার হাতের ফাইল হেডের দিকে বাড়িয়ে বলল, স্যার, এই ফাইলে কিছু সন্ত্রাসীর নাম উল্লেখ আছে। আমার পরবর্তী টার্গেট এরা। আপনার মতামত কি? আগাতে পারো, তবে যে মিশনটা দেওয়া হয়েছে ওটার দিকে ফোকাস বেশি দিতে হবে, মনে রেখো। তাই এসব কাজ দ্রুত সমাধান করে ফেলো তিনজনে মিলে। বেস্ট অফ লাক। ওকে স্যার। বলেই রুম থেকে বেরিয়ে যেতে যেতে নীল চক্ষুদয় রহস্যময় করে বাঁকা হেসে মনে মনে বলল, ইন্টারেস্টিং ক্যারেক্টার। আই এম ওয়েটিং। রুদ্র দিবাকর আজ জ্বলেছে প্রবল ধারা। সমীরণ আজ বয়ে চলে যেন উত্তপ্ত অনলপাড়া। নেত্ররাজা আচ্ছাদিত করে প্রতিটি গাত্রকণা। আদৃত্য যেন দুর্বল গতিতে ছুটে চলেছে বহুত্রী শিখা। দেহাংশ আজ পুড়ে ছারখার জ্বলন্ত স্রোতধারা। গ্রীষ্মের প্রলয়ে তাণ্ডব ঘটেছে ধরিচিত্রের আবহাওয়া। জোরালো গলায় উচ্চারিত করে কপালের ঘামটুকু মুছে ফেলল কালো কাপড়ে আবৃত ব্যক্তিটি। দুই হাতে দুটো শান দেয়া চকচকে ছুরি জ্বলজ্বল করছে। সামনে হাত মুখ বেঁধে ফেলে রাখা তিনজন লোক। তারা ব্যক্তিটিকে দেখে থরথর করে কাঁপছে। ব্যক্তিটির পুরো শরীর ঘামে ভিজে জপজপে হয়ে আছে। সে শান্ত ভঙ্গিতে কবিতা আবৃত্তি করতে করতে চেয়ারে বসে ছুরির সাথে ছুরি ধার দিতে লাগলো। ছুরি ধারাতে ধারাতে ব্যক্তিটি বলল, অনেক গরম পড়েছে, তাই না? তিনজন লোক মোচড়াতে মোচড়াতে উ উ শব্দ করতে লাগলো। ব্যক্তিটি একেবারেই নির্লিপ্ত কণ্ঠে বলল, আরে, মোচড়ামুচড়ি করিস কেন? বহুদিন ধরে তোদের প্রতীক্ষায় ছিলাম, বুঝলি? বহুদিন ধরে জানতাম এখানে আসলে অ্যাটাক করবি। তাই তো সব পরিকল্পনা আগেই করে রেখেছিলাম। আর দেখ, আমি সফল। তোদের প্রত্যেকটা চালের নজর দেখে রেখেছি। তোরা এতদিন উড়তে পেরেছিস, আমি ছাড় দিয়েছি বলে। সেদিনের গুলশান রাস্তায় গুলি তোরা করেছিস, তাই না? ছুরিতে ধার দিতে দিতেই প্রশ্ন করলো। তিনজন লোক আগের মতোই শব্দ করতে লাগলো। ব্যক্তিটি ঘাড় বাঁকিয়ে তাদের দিকে চেয়ে বলল, তোদের ভাগ্য ভালো। সেদিন যদি একটা গুলিও লাগতো, আল্লাহর কসম তোদের সেদিনই জবাই করতাম। শেষ কথাটা হিংস্র কণ্ঠে বলল ব্যক্তিটি। চেয়ার থেকে উঠে অবয়বটি হেঁটে লোক তিনটির সামনে হাঁটু গেড়ে বসলো। তারপর শান্ত ভঙ্গিতে বলল, মানহার পিছনে পড়েছিলি কেন? মাহবুব আলমকে হুমকি দিয়েছিলি কেন? ওই পরিবারের উপর নজর রাখছিলি কেন? সব সাফ সাফ বলবি, তাহলে প্রাণ ভিক্ষে দেব, না হলে এক কোপে গলা নামিয়ে দেব। কথাটুকু বলে তিনজনের মুখের কাপড় খুলে ফেলল ব্যক্তিটি। কাপড় খোলার পর তিনজন অনবরত শ্বাস নিতে থাকে। তিনজনের মধ্যে একজন শ্বাস নিতে নিতে বলল, আমাদেরকে অর্ডার দেওয়া হয়েছিল সেই পরিবারের উপর নজর রাখতে। কে অর্ডার দিয়েছিল? নাম বলেনি কখনো, শুধু ফোনে অর্ডার করতো আর আমরা নজর রেখে তাকে ইনফর্ম করতাম। আর গুলির অর্ডারও দেওয়া হয়েছিল? হ্যাঁ। কালো অবয়বটি কি যেন ভাবলো, তারপর ফোন বের করে কি যেন ঘাটাঘাটি করতে লাগলো। অনেকক্ষণ পর জিজ্ঞেস করলো, যে অর্ডার দিয়েছিল তার কোনো ক্লু দিতে পারবি? তিনজনই এর বিপরীতে মৌন রইল। ব্যক্তিটি ছুরি দিয়ে একজনের পায়ে গেঁথে দিল। চিৎকার করে উঠল লোকটি। বাকি দুজন মোচড়াতে মোচড়াতে বলল, বিশ্বাস করুন, আমরা এর বেশি কিছু জানি না। ব্যক্তিটি তাদের কথা শুনে অট্ট হাসি দিল। তারপর হাসতে হাসতেই জবাব দিল, আমাকে কি বলত মনে হয় তোদের?
কিছু না কিছু তো অবশ্যই জানিস। শুধু ফোনের আলাপে একটা পরিবারকে শেষ করে দিতে রাজি হয়ে গেছিস। তোদের প্ল্যান যে খুব সূক্ষ্ম সেটা বহু আগে ধরতে পেরেছিলাম। দ্রুত বল, না হলে জান নিয়ে ফিরে যেতে পারবি না। তিনজনের মধ্যে একজন বলে উঠল, যে আমাদের অর্ডার করতো সে পুরুষ, এর বেশি আর কিচ্ছু জানি না, বিশ্বাস করুন স্যার। ব্যক্তিটি কিছু একটা আন্দাজ করতে পারলো মনে হয়, তারপর রহস্যময় হেসে বিড়বিড় করলো কিছু, তারপর তিনজনের কাঁধে পর্যায়ক্রমে ছুরি গেঁথে ফিসফিস করে বলল, আই এম মারজান। জানিয়ে দিস, আমি দেখি তোদের বছর কত বড় কলিজা এই মাভজনের সাথে কতটুকু টক্কর দিতে পারে। আমি দেখতে চাই পিছন থেকে আঘাত করে আর কত বাহাদুরি করবে। পারে সামনাসামনি লড়তে বলিস। আই অ্যাম ওয়েটিং। কিছুদিন ধরে মানহার ভীষণ মন খারাপ, কোনো কাজেই মন বসছে না, পরিবারের কথা ভীষণ মনে পড়ছে। শ্বশুরবাড়িতে এসেছে আজ 1 সপ্তাহের বেশি হয়েছে, ফিরতে বাবার বাড়ি যাওয়া হয়নি তার। তার মন খারাপ জেনে শাশুড়ি আম্মু ইহাবকে নিয়ে যেতে বলেছেন। ইহাবের সময় হয় না, প্রতিদিনই দেরি করে ঘরে ফেরে, বেশ রাত হয়। এসেই চুপচাপ নিজের প্রয়োজনীয় কাজ সেরে ঘুমিয়ে পড়ে। মানহা কিছু বলতেও পারে না, তার চোখ ফুরিয়ে জল বেরোতে চায়, কাউকে মন খুলে কিচ্ছু বলতে পারে না। শাশুড়ির সাথে থাকলে মন খারাপ কিছুটা কেটে যায়, এমনিতে তার দম বন্ধ লাগে, মনে হয় নিজের বাবার বাড়ির উঠোনে মুক্ত বিহঙ্গে নাই উড়ে বেড়াতে। কিন্তু তার আশা পূরণ হয় না, ভাবিরও বুঝি এমন মন খারাপ হতো। নিজের পরিবার ছেড়ে 1 সপ্তাহ কাটাতে কেমন অস্থির অস্থির লাগছে। সেখানে ভাবি 4-4টে বছর কিভাবে কাটিয়েছে। তারপর ভাইয়ের মতন উদাসীন স্বামী থাকলে সে তো কষ্ট আরও 3 গুণ বেড়ে যায়। মেয়েদের জীবনটা বড্ড অদ্ভুত, স্বামীর ঘরে এসে পড়লেই তাদের ম্যাচিউরিটি আপনা আপনি বেড়ে যায়, তখন আর তারা মেয়ে থাকে না, হয়ে যায় নারী। এসব ভাবতে ভাবতেই চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে মানহার। সোফায় বসে হাতে মাথা রেখে জানালা দিয়ে বাহিরে তাকিয়ে এসব ভেবে চলছে মানহা। পুরো মুখে চোখের পানি লেপ্টে রয়েছে, পানির প্রত্যেকটি ফোঁটা যেন তার মন খারাপের সাক্ষী। চোখ বুজে হাতে মাথা ফেলে বসে রইল সে। মাথায় কারো হাতের ছোঁয়া পেতে মানহার তন্দ্রা কেটে গেল। চোখ খুলে ঘাড় ফিরিয়ে দেখলো ইহাব বসা। মানহা কিচ্ছু বলল না। ইহাব মানহার মাথায় হাত বুলিয়ে বলল, সরি, সেদিন ওভাবে রিয়েক্ট না করলে হতো। তোমার সাথে মিসবিহেভ করার জন্য খুবই দুঃখিত। মাথা ঠিক ছিল না আমার, আসলে রাগ উঠলে কন্ট্রোল করতে পারি না। তুমি আগ বাড়িয়ে কৈফিয়ত চেয়েছিলে, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। মানহা ঘাড় ঘুরিয়ে পড়েই রইল, মাথা উঠিয়ে ইহাবের দিকে একবারও চাইল না। ইহাব মানহার নড়চড় না দেখে তার দিকে মিশে বসলো। মানহা সেটা বুঝতে পেরে রাগে চোখে চাইল, উঠে যেতে নিলে ইহাব বসিয়ে দিল, শক্ত করে চেপে ধরে বলল, রেডি হও, শ্বশুরবাড়ি যাব। মানহা রোবটের মতো বলল, প্রয়োজন নেই। অবশ্যই প্রয়োজন আছে। তোমার বড় ভাইয়ের সাথে একটু সাক্ষাৎ করে আসি। শুনলাম এখনো নাকি ঢাকায় যায়নি, তাই ভাবলাম একটু সালাম টালাম দিয়ে আসি বউয়ের বড় ভাই ব্রাদারকে। মানহা ইহাবের বন্ধন থেকে ছুটতে মুচড়ামস্তি করতে লাগলো। একটা পুরুষ তাকে ধরে আছে, ব্যাপারটা ভাবতেই তার আবারও দুনিয়া দুলে উঠছে যেন। শরীর কাঁপতে শুরু করলো তার। ইহাব সেটা বুঝতে পেরে দ্রুত ওকে ছেড়ে দূরে গিয়ে বসলো। মানহা মাথায় হাত দিয়ে সোফাতেই শুয়ে পড়লো, চারপাশ দুলছে তার। ইহাব পানি এনে মাথায় ডলে দিতে দিতে বলল, আমি ভুলে গেছিলাম তোমার প্যানিক অ্যাটাকের কথা, সরি। মানহা অনেকক্ষণ পর শান্ত হলো। ইহাব মানহাকে আর না ঘেটে ব্যাগে জামা কাপড় ভরতে লাগলো। মানহার কাপড় আন্দাজে নিল সব, ব্যাগ গুছিয়ে মানহার কাছে গিয়ে বলল, রেডি হচ্ছে তো, সকাল সকালে বেরিয়ে পড়ি, পরে লেট হয়ে যাবে। মানহা চোখ বন্ধ করে ক্লান্ত গলায় বলল, আমার ভালো লাগছে না, আপনার যেতে হবে না, কালকে আমি চলে যেতে পারবো। তুমি কিন্তু দাঁড়ামি করছো, তোমার সাথে রাগ দেখাতে চাই না। তুমি ইচ্ছে করে আমাকে রাখিয়ে দাও, একটু বাইরে যাচ্ছে, এসে জানো তো ওরে দেখে। বলে ঘর থেকে বেরিয়ে গেল মানহা। বিরক্ত হয়ে অজু করে জোহরের নামাজে দাঁড়িয়ে গেল। ইহাব কিছুক্ষণ পর ঘরে এসে দেখল মানহা নামাজ পড়ছে। সে খাটে গিয়ে বসলো। মানহা নামাজ শেষে দোয়া পড়ে জায়নামাজ গুছিয়ে রাখলো। মানহা ঘর থেকে বেরোতে নিলে ইহাব খপ করে মানহার হাত ধরে খিমার খুলে বোরকা গায়ে পড়ালো। মানহা অবাক হয়ে তাকিয়েছিল। ঘটনা বুঝতে পেরে ইহাবের দিকে কঠিন নজরে চেয়ে থাকলো। ইহাব মোটেও পাত্তা দিল না, মুখ গম্ভীর করে বোরকার বোতাম লাগিয়ে দিল। মানহা বলল, আমার আম্মুর সাথে কথা ছিল, আপনাকে আগ বাড়িয়ে পাকনামি করতে কে বলেছে? আমার সাথে আমি কথা বলেছি। তোমার আবার কিসের কথা? যাও নিকাব পড়ো।
মানহা খিটমিট করতে করতে নিকাব পরে ঘর থেকে বেরিয়ে শাশুড়ির ঘরের সামনে এসে দাঁড়ালো। মানহা মনে প্রাণে চাচ্ছে যেন শ্বশুর রুমে না থাকে। রুমের দরজায় টোকা দিয়ে দাঁড়িয়ে রইল। একটু পর ইমতিয়াজ ভুঁইয়া দরজা খুলে দিল। দরজার সামনে বোরকা পরিহিত কাউকে দেখে বলল, কে? মানহা শ্বশুরকে দেখে গুটিয়েছিল, মিনমিন করে বলল, আব্বু আমি। ইমতিয়াজ ভুঁইয়া গম্ভীর কণ্ঠে বললেন। কি যায়? মানহা ইতস্তত করতে করতে বলল, আম্মুকে। ঘুমাচ্ছে। ইমতিয়াজ ভুঁইয়া দেখলেন মানহা যাচ্ছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন কিছু বলতে চায়। তিনি কিছুটা নরম স্বরে বললেন, কিছু বলবে? হ্যাঁ, ইয়ে ওই একটু বাবার বাড়ি যাচ্ছি। শুনেছি ইহাব বলে গেছে। যাও, বেশি দিন থেকো না। তোমরা চলে গেলে পুরো বাড়ি ফাঁকা হয়ে যাবে। তোমার আম্মু একা একা বোরিং ফিল করবেন। মানহা ঘাড়কাত করে সম্মতি জানিয়ে চলে গেল। ইমতিয়াজ ভুঁইয়া দরজা আটকে দিলেন। বাবার বাড়ির সামনে গাড়ি থামলে মানহার চোখমুখ উজ্জ্বল হয়ে গেল। সারাটা রাস্তায় কখন বাড়িতে পৌঁছাবে সেটাই ভেবেছে। ইহাব গাড়ি থেকে নেমে মানহার দরজা খুলে দিল। মাহাদি মাহফুজ বোনের আসার সংবাদ পেয়েছে, তাই গেট খুলে দাঁড়িয়েছিল। যদিও ইহাবের আসার কথাই তারা নারাজ, তবুও বোন জামাইকে তো আপ্যায়ন করতেই হবে। মানহা ভাইদের দেখে দৌড়ে জড়িয়ে ধরল। মাহাদি মাহফুজও ছোট বোনকে আগলে নিল। মাহফুজ ইহাবের সাথে কুশলাদি বিনিময় করে মিষ্টি ফলমূলের প্যাকেট নিয়ে ঘরে ঢুকলো। মাহাদি কিছুই বলল না, বোনকে নিয়ে ভেতরে চলে গেল। ইহাব সেটা দেখে বলল, কত বড় অকৃতজ্ঞ! আমার জিনিসপত্র নিয়ে চলে গেছে। বউ আমার, মিষ্টি আমার, অথচ আমারই কোনো কদর নাই। মারোয়ান ঘেমে নেই কোথা থেকে যেন আসলো। নিশাত পুকুরে নাহওয়ান্নির জামা কাপড় ধুচ্ছিল। এটা তার নিজস্ব পুকুর, চারপাশে পর্দা টানানো। বাড়ির মেয়েরা এখানে গোসল করে। নিশাত বিয়ের আগে এখানেই গোসল করত। মনোযোগ দিয়ে সাবান মেখে জামা কাপড় রগড়াচ্ছিল। হঠাৎ পাশে ভারী কিছু পড়ার আওয়াজে ভীষণ ভয় পেয়ে গেছে বেচারি। এই ভর দুপুরে কে পড়লো? নিশাত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে লাগলো। মারোয়ান অনেকক্ষণ ডুব দিয়ে রইল, তারপর মাথা উঠিয়ে নিশাতের দিকে তাকিয়ে চোখ মারল। নিশাত তা দেখে পাশে পড়া আম গাছের ডাল ফিক্কা মারল। মারোয়ান হেসে আবারও ডুব দিল। নিশাত পুকুরের সিঁড়ির আরও কিছুটা নিচে নেমে জামা ধুতে লাগলো। পায়ের অর্ধেক পর্যন্ত পানি এখন তার। বলে ছেলের শেষ জামাটা মুছড়ে রেখে মুখ ধুয়ে যেন উঠতে নিল, অমনি তার পা টেনে ধরে পুকুরে ফেললো মারোয়ান। নিশাত চিৎকার করে পানির নিচে ডুবে গেল। মাথায় পেঁচানো ওড়না খুলে গেল তার। আচমকা পানিতে পড়ায় সে এত পরিমাণে ভয় পেয়েছে যে তৎক্ষণাৎ সাঁতার দিয়ে উপরে উঠতে পারল না। মারোয়ান ডুব দিয়ে নিশাতকে ধরে উপরে ওঠালো। নিশাত মুখ দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকলো। মারোয়ান নিশাতকে ধরেই আছে। নিশাত কিছুটা স্বাভাবিক হয়ে মারোয়ানের দিকে রেগে তাকিয়ে বলল, পাগল নাকি আপনি? আক্কেল বুদ্ধি সব খুইয়ে ফেলেছেন। আমি গোসল করেছি একবার, আবারও পানিতে ফেললেন কেন? গোসল করতে? একা একা গোসল করতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম তোমাকে নিয়ে করি। আমরা তো কখনো একসাথে গোসল করিনি, তাই আজকে করে দেখতে চাচ্ছি কেমন অভিজ্ঞতা হয়। নিশাত বলল, আমার ওড়না খুঁজে আনুন, আজকে আপনার খবর আছে। আমি এই ভেজা জামা পরে কিভাবে ঘরে যাব? আপনি কি দিন দিন ছোট হচ্ছেন? মারোয়ান নিশাতকে ছেড়ে সাঁতরাতে সাঁতরাতে বলল, এমন ভাব করছো যেন পরনারীর সাথে গোসল করছি। স্বামী স্ত্রী একসাথে গোসল করা সুন্নত ভুলে গেছো? আর আমাদের দুজনের জামা কাপড়ই নিয়ে এসেছি। খুব মহৎ কাজ করেছেন। দ্রুত ওড়না এনে দিন। ওড়না হারালে আপনাকে ছাড়বো না। আমার পছন্দের জামার ওড়না এটা। মারোয়ান আর কিছু না বলে ডুব দিল। নিশাত বুক পর্যন্ত পানিতে ভেসে আছে। তার খোপা করা চুল পানিতে ছড়িয়ে ছিটিয়ে ঢেউ খেলে আছে। নিশাতের চুল অনেক বড়, তাই বেশিরভাগ সময় সে খোপা করে রাখে। চুল শুকাতে অনেক সময় লাগে, তাই একদিন পর পর চুল ভেজায়। আজকে 2 বার ভেজালো। এই চুল কখন শুকাবে কে জানে। মারোয়ান ডুব দিয়ে উঠে বলল, লিলিপুট, চলো সাঁতার প্রতিযোগিতা করি। নিশাত চোখ মুখ শক্ত করে বলল, কোনো দরকার নেই, আমার ওড়না দিন। মারোয়ান কৌতুক করে বলল, অন্য পাবে একটা শর্তে, যদি আমার সাথে রেস করো। আপনি কি আসলেই পাগল হয়ে গেছেন? বিবাহিত এক বাচ্চার মা হয়ে এখন পুকুর দাপিয়ে বেড়াবো? লজ্জা না হয় আপনার নেই? আমারও কি নেই ভেবেছেন? মারোয়ান ভ্রু নাচিয়ে বলল, ভয় পেলে নাকি লিলিপুট? আসলে বিবাহিত টিবাহিত ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো তুমি আমার সাথে সাঁতার কোনোদিনও জিততে পারবে না, তাই ভয়ে লেজ গুটিয়ে পালাচ্ছ। সবই বুঝি। নিশাতের প্রচণ্ড বিরক্ত লাগছে সামনের পুরুষটিকে। এই লোকটা বুঝতে চায় না কেন। কেউ যদি তাকে এখন দেখে ফেলে তাহলে কি ভাববে? একটা বিবাহিত মেয়ের এরকম দাপাদাপি করাটা গ্রামের মানুষ ভালো চোখে দেখে না। এই লোকে এসব কে বোঝাবে?
মারোয়ান নিশাতের চোখের ভাষা যেন বুঝলো, তাই বলল, এই দুপুরে কেউ আসবে না। তুমি যদি দেরি করাও তাহলে তোমারই কিন্তু কথা শুনতে হবে। তাই কেউ আসার আগে দ্রুত সাঁতারটা দিয়ে ফেলি, আসো। নিশাত কড়া গলায় বলল, এত বড় চুল নিয়ে আমি সাঁতার দিব? কেন, তুমি আগে সাঁতার দাওনি কখনো? দিয়েছি, খোপা করে, না হলে চুল পেঁচিয়ে যায় শরীরের সাথে। মারোয়ান সাঁতরে নিশাতের কাছে এসে চুলগুলো একত্রে করে কোনোরকম খোপার মতো বেঁধে দিল। তারপর নিশাতকে নিয়ে একটা সীমানায় গেল। মারোয়ান বলল, ওই পাড়ে যে আগে যেতে পারবে সে জয়ী। যদি আমি জয়ী হই তাহলে কাচ্চি রেঁধে খাওয়াতে হবে, আর যদি তুমি জয়ী হও তাহলে তুমি যা চাইবে তাই দেয়া হবে। নিশাত ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো। তারপর মারোয়ান রেডি স্টার্ট বলেই দুজনে সাঁতার শুরু করলো। ছোটবেলা থেকে নিশাত সাঁতারই খুব ভালো, কেউ কখনো তার সাথে পারেনি। বিয়ের আগে প্রতিদিন তার সখীদের সাথে সাঁতার রেস করত। জিততো সেই। পাড়ে যাওয়ার আগে তার চুলগুলো খুলে গেল, তারপর ওগুলো শরীরের সাথে পেঁচিয়ে তার গতিবিধি রোধ করলো। ডুবে যাচ্ছিল প্রায়। মারণ পাড়ে পৌঁছেই যাচ্ছিল, পিছনে ফিরে নিশাতকে এলোমেলো হাত পা ছুড়তে দেখে আবার উল্টো ঘুরে নিশাতের কাছে এলো। নিশাত মারণকে শক্ত করে ধরে বলল, এই লোকের জন্য আজকে বোধ হয় মারাই যাব। মারণ মুখ গম্ভীর করে নিশাতের শরীরে পেঁচানো চুল ছাড়িয়ে দিতে লাগলো। তারপর নিশাতকে ধরেই ঘাটে আসলো। ঘাটের পাশেই ওড়না রাখা তার। এটা কখন রেখেছে এই লোক? নিশাত ওড়না শরীরে জড়িয়ে পুকুরের সিঁড়িতে বসে হা করে নিঃশ্বাস নিচ্ছে। একটু পর শান্ত হয়ে বসলো। মাথা মোটা গর্ধব লোক, বারবার বলেছি সাতটাবো না, আমাকে মেরে ফেলার ফোন দিয়ে এঁটেছিল। এখন কি আগের মতো কিশোরী আছি যে সাঁতরে জিতবো? এত পানি খেয়েছি, এখন আর ভাত খাওয়া লাগবে না। পানি খেয়েই পেট ভরে গেছে আজ। ইয়া আল্লাহ। মারণ গামছা দিয়ে শরীর মুছে নিশাতের দিকে ছুঁড়ে মারল। মুখ গম্ভীর করে বলল, সারাদিন কাজ করেও হালকা পাতলা শরীর করতে পারলে না? এত মুটিয়ে গেছো কেন? তোমাকে টানতে গিয়ে আমার জান অর্ধেক বেরিয়ে গেছে। নিশাত ফোঁস করে বলল, অসভ্য লোক। বিয়ের পর মেয়েরা এমনিতেই মুটিয়ে যায়, আমি মোটেও মোটা নই। নাহওয়ান পেটে আসার পর ওজন একটু বেড়েছে, এই যা। নিজে একটা বাচ্চা পেটে নিয়ে দেখুক কেমন হ্যাংলা পাতলা থাকে, আমিও দেখব। মারণ লুঙ্গি পরে ভেজা প্যান্টটা নিশাতের দিকে ঢিল দিয়ে বলল, বাচ্চা পেটে নেওয়া পুরুষ দিকের কর্ম নহে। লুঙ্গিটা ধুয়ে শুকাতে দিও, আমি আমার সাবের কাছে গেলাম। নিশাত হালকা চেঁচিয়ে বলল, এই ভর দুপুরে আমাকে পুকুরে একা রেখে কোথায় যাচ্ছেন? আজব তো, এখানে দাঁড়িয়ে থাকুন, কেউ এসে পড়তে পারে। বলেই পাশের হাম্মানখানায় ঢুকে জামা পাল্টে বেরিয়ে এলো। মারণ পুকুরের ঘাটে বসে পা নাড়াচ্ছিল। নিশাতকে দেখে বলল, আগেই সুন্দর লাগছিল। নিশাত চোখ রাঙিয়ে তাকালো। তারপর জামা কাপড় ধুয়ে ঘরে আসলো। মারওয়ান বলল, আসার পর থেকে আমার সাবের সারা শব্দ পাচ্ছি না, ঘটনা কি? নিশাত জামা কাপড় মেলে দিতে দিতে বলল, ও ঘুমায়, ঘুম পাড়িয়ে এই জামা কাপড় ধুতে গিয়েছি। মারণ ঘরে ঢুকে ছেলেকে পেল না। বেরিয়ে এসে বলল, ও তো ঘরে নাই, উঠে গেল নাকি? নিশাত ভেজা কাপড় মুচড়িয়ে ঝেড়ে বলল, ওর নানার কাছে ঘুমাচ্ছে। মারওয়ান নানার কথা শুনে চোখ মুখ বিকৃত করে ফেলল। এই লোক সব কিছুতে ভাগ বসাচ্ছে। নিজের মেয়েকে তো বশ করেই ফেলেছে, এখন আবার ছাউয়ের দিকে হাত বাড়িয়েছে। মারওয়ান এসব মোটেও সহ্য করবে না। সে হনহন করে শ্বশুরের রুমের সামনে দাঁড়িয়ে নাহওয়ানকে ডাকতে লাগলো। নাসিরউদ্দিন নাতিকে কোলে নিয়ে প্রায় ঘুমিয়েই পড়েছিলেন। ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল। বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এসে বলল, এভাবে গরুর মতো চেঁচাচ্ছ কেন? মারওয়ান ভীষণ অপমানিত বোধ করলো। তাকে গরু বলো? সে শক্ত গলায় বলল, আমার সাউকে নিতে এসেছি, কোনো বুড়ো ষাঁড়কে ডাকিনি। নাসিরউদ্দিন খেপে গেলেন। চেঁচিয়ে বললেন, বুড়ো সার কাকে বললে? বেয়াদব কোথাকার, চাপকে সোজা করে দিব। মারওয়ান ডোন্ট কেয়ার মুডে বলল, আমি যদি গরু হই তাহলে আপনার মেয়ে নিশ্চয়ই গাভী। গরুর সাথে নিশ্চয়ই মানুষের বিয়ে হবে না। আমি যতদূর জানি গাভীর পিতা ষাঁড় কিংবা গরুই হবে। আপনার কি ধারণা মানুষ হয়? নাসিরউদ্দিন চিৎকার করে পুরো বাড়ি মাথায় তুললেন। নাসিরউদ্দিনের চিল্লানোর সময় মারওয়ানের ঘুমতো ছেলেকে নিয়ে হাওয়া হয়ে গেছে। ঝাঁকিতে নাহওয়ানের ঘুম ভেঙে গেল। বাবাকে দেখে ঘুম ঘুম কণ্ঠে বলল, বাবা বল পটলের বাচ্চা। হ্যাঁ, তুই ওই বুড়োর কাছে কি করছিলি? তোর বাপের ইজ্জত শেষ করে দিল, আর তুই যে ঘুমাস, তোকে মারি। নাহওয়ান চোখ কসলাতে কসলাতে বলল, মারবে? হ্যাঁ না, একটু ঘুমাইছি। মারওয়ান ছেলে ফুলো ফুলো গালে চুমু দিয়ে বলল,
একটু ঘুমিয়েছিস কেন? তাই একটুই মারবো। নয়ন গলা জড়িয়ে ধরে বলল, না নানু ভাই তোমাকে মারবে। ওরে সে আনা, ওই বুড়োকে ভয় পাই নাকি? বলো কি? মারুন হাঁটতে হাঁটতে বলল, কষি সে বুড়ো,